আমাদের এই ৫৬,০০০ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাঝে মধ্যেই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে। আমরা দেখেছি এই ৫৬,০০০ বর্গ মাইলে ২০০৫ সালে সারা দেশে ৬৩টি জেলায় বোমা হামলা চালিয়ে জঙ্গিরা তাদের আত্মপ্রকাশের এক ধরনের ঘোষণা দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে ২১শে আগস্ট এবং তারপরে আমরা দেখেছি আর অনেকবার জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে এবং সবশেষ হোলি আর্টিজান হামলার মধ্য দিয়ে তারা তাদের অস্তিত্ব প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে সরকারের জিরো টলারেন্স নীতি এবং তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে এখন বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রিত বাস্তবতার মধ্যে আছে। জঙ্গিরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলেও তারা কোনোভাবেই সফল হচ্ছে না। এটি একটি বাস্তবতা। একটি অন্য বাস্তবতাও আছে। আসলে এখন সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে জঙ্গিবাদ মতাদর্শে উৎসাহিত করার জন্য মানুষকে নানাভাবে টোপ ফেলা হচ্ছে, বিশেষ করে যুব সমাজকে। এবং আমরা এটাও দেখেছি মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো একটি কমেন্টস বা কোনো একটি কন্টেন্টে স্বাধীনতা বিরোধী শক্তি এবং তার সঙ্গে গোপনে লুকিয়ে থাকা জঙ্গিবাদী আদর্শের ব্যক্তিরা তারা কিন্তু সেখানে অনেক ধরনের কমেন্ট করে মতাদর্শ তৈরি করার চেষ্টা করেন। আমরা আজকে আলোচনা করতে চাই বাংলাদেশের জঙ্গিবাদের বর্তমান বাস্তবতা এবং আজকে সেই সারা দেশের ৬৩টি জায়গায় বোমা হামলা করার সেই ঘৃণ্যতম দিন, সেটিকেও আমরা আসলে নানাভাবে ব্যাখ্যা করতে চাই। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর, সাবেক মহাপরিচালক ডিজিএফআই এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর এম এনামুল হক, সাবেক আইজিপি বাংলাদেশ পুলিশ এবং ভিজিটিং এক্সপার্ট জাতিসংঘ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহরিয়ার কবির, লেখক, সাংবাদিক এবং সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন মুফতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সচিব, ইসলামিক ঐক্য জোট। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং যারা দর্শক টিভি সেটের সামনে আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হতে চান অনলাইন, তারা চাইলে নিউজ24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আলোচনা করতে চাই আসলে বাংলাদেশের জঙ্গিবাদের বর্তমান বাস্তবতা, কোন কোন ফেনোমেনা কাজ করছে এবং কিভাবে তারা আসলে আরও বেশি নিয়ন্ত্রিত থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে লড়াই করছি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে এবং সাংগঠনিকভাবে, এই লড়াইয়ে গত প্রায় ১৫ বছর ধরে একটি সফলতার গল্প বাংলাদেশের আছে। এটি একটি ব্যাখ্যা দিবেন আপনি এবং তার পাশাপাশি জঙ্গিবাদ দমনের জন্য আসলে আর কোনো নতুন ন্যারেটিভ রাষ্ট্র তৈরি করতে পারে কিনা সেটির ব্যাপারে আসলে আপনার কি পরামর্শ আছে? ফজলে আকবর। ধন্যবাদ শ্রাবণ। আপনি জানেন যে ২০০৫ থেকে ২০২০ অনেক পার্থক্য জঙ্গিবাদ দমনে আমরা যে সফলতা অর্জন করেছি এটা সবাই জানে। মূলত আমি মনে করি ২০০৯ সনে একটা পরিবর্তন এসেছিল। তৎকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই এবং জঙ্গিবাদের মূল এখানে উৎপাটন করতে হবে এবং বাংলাদেশকে জঙ্গিবাদ থেকে টোটালি নির্মূল করতে হবে এবং বাংলাদেশ হবে জঙ্গিবাদ মুক্ত একটি সুন্দর দেশ। এবং সেই অবধি আজ পর্যন্ত আমি মনে করি যে বিভিন্ন তৎপরতা ছিল, গোয়েন্দা এজেন্সিগুলো, আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এর সাথে জড়িত ছিলেন, সেই রাষ্ট্রের যে সদিচ্ছা বা পলিটিক্যাল উইল সেটা ফলো করে আমার মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করেছি। বাংলাদেশ ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত জঙ্গিবাদ দমনের যে ভূমিকা রেখেছে তা পৃথিবীতে কিন্তু অভিনন্দিত হয়েছে এবং আমরা ছোট দেশ হলেও টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স না হলেও আমরা কিন্তু জঙ্গিবাদ দমনে অত্যন্ত সফলতা স্বাক্ষর রেখেছি। এর কারণ যেটা হচ্ছে যে আমাদের নির্দেশনা ছিল পরিষ্কার এবং আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে বাংলাদেশকে জঙ্গিবাদের কোনো সাথী হিসেবে করতে দেওয়া হবে, বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে যে কোনো মূল্যে। এটা বলা বাহুল্য যে পৃথিবীতে বিভিন্ন সংগঠন যারা ছিল ছাত্রভাব বাংলাদেশে শুরুতে আমাদের দেশে কিছু কিছু সংগঠন জঙ্গিবাদের সাথে জড়িত হয়েছে। তারপরে হরকিতুল জিহাদ ছিল, আল কায়দার কিছু ইনফ্লুয়েন্স আমাদের বাংলাদেশে এসছে, কিন্তু এটা অত্যন্ত আমি
আনন্দে ঘোষণা করছি যে তারা কিন্তু স্থায়ীভাবে কোনো ঘাঁটি গড়তে পারেননি বাংলাদেশে। এবং আমাদের যে এজেন্সিগুলো ছিল বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সফলতার সাথে এই জঙ্গিবাদ দমন করেছেন। যদিও কিছু কিছু ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, সব দেশের নিরাপত্তা বাহিনী যত, একটা কথা আপনি সবসময় বলি যে সাফল্যের চিত্র কিন্তু আপনারা প্রকাশ পায় না, যখন ব্যর্থতা তখন এটা টিভিতে আসে বা নিউজ আসে। যে ঘটনা আমরা আমাদের নিরাপত্তা শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা দমন করেছেন, এটা কিন্তু অনেক সময় যে অনেক ঘটনা প্রতিহত করা হয়েছে। কিছু ফজলে আকবর, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের সঙ্গে যুক্ত করে আপনি আপনার উত্তরটি দেবেন। আপনি নিজেও গোয়েন্দা সংস্থার এক বিশেষ পদে কাজ করেছেন এবং পরিচালনা দায়িত্ব পালন করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়গুলোতে নানা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে, এবং জঙ্গিবাদের সঙ্গে তো একটি পলিটিক্যাল কানেকশন সবসময় থাকে, এইগুলো আসলে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, এবং যখন আপনারা ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়েছেন তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদের সামনে উঠে এসেছে জঙ্গিবাদ এই যারা বিস্তার ঘটানোর চেষ্টা করে তাদের প্রেক্ষাপটকে বিবেচনা করে? ফজলে আকবর। জি, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পাননি? না, পেয়েছি, কিন্তু মাঝখানে একটু ডিস্টার্ব হচ্ছিল। আচ্ছা, আমি বলেছি যে আসলে আপনি নিজেও গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন, পরিচালক মহাপরিচালক পদে কাজ করেছেন, এবং যখন কাজ করতে গিয়েছেন তখন জঙ্গিবাদী আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য জঙ্গিবাদী সংগঠনগুলো কোন ধরনের পদ্ধতি বা পদক্ষেপ ব্যবহার করে, এবং সেগুলোতে আসলে কোথায় কোথায় আমাদের ব্যারিকেড আরো শক্ত করতে হবে বলে আপনার মনে হয়? ফজলে আকবর। দেখতে হবে টার্গেট গ্রুপ কারা। আমরা মনে করতাম আগে যে টার্গেট গ্রুপ হচ্ছে যারা অর্থনৈতিকভাবে যারা গরিব বা দুস্থ, কিন্তু পরে দেখা গেল টার্গেট গ্রুপটা শিক্ষিত সমাজের মধ্যেও বিস্তৃত হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে যে ধর্মের অপব্যাখ্যা করা হয়েছে এবং ধর্ম সম্বন্ধে একটা মিথ্যা ধারণা দিয়ে যারা তরুণ প্রজন্ম এবং যারা শিক্ষিত যারা প্রজন্ম তাদেরকে আকৃষ্ট করা হয়েছে। এবং এই জন্য সোশ্যাল মিডিয়া, যে আল কায়দা সোশ্যাল মিডিয়াতে ভেরি অ্যাক্টিভ ছিলেন, সবসময় অ্যাক্টিভ ছিল, তারা বিভিন্নভাবে তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে এটার পক্ষে, সন্ত্রাসবাদের পক্ষে, উইচ ইজ টোটালি রং। তাছাড়া যেটা হয়েছে যে আগে ছিল যারা যে বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদের সাথে জড়িত ছিল, তারা দুস্থ সমাজকে, যারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিল, তাদেরকে তারা ব্যবহার করতো বিভিন্ন কাজের জন্য। কিন্তু পরবর্তী আমরা দেখেছি পর্যায়ক্রমে এটা শিক্ষিত সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং এটার ম্যাক্সিমাম প্রচারণা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অফকোর্স গ্রাউন্ড লেভেলে কিছু কিছু প্রচারণা হয়েছে আমরা জানি, বা সোশ্যাল মিডিয়া যখন স্ট্রং হয়ে গেছে, বা যখন আমরা দেখতে পেয়েছি ইন্টারনেট বা অন্যান্য মিডিয়া খুব সুন্দরভাবে কাজ, মানে ভেরি স্ট্রং, এবং ওর মাধ্যমে দেখেছি আমরা এই অপব্যাখ্যা দিয়ে, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে আকর্ষিত করা হয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, which is very very shocking and very very আমাদের জন্য খুব কষ্টকর হয়েছে। এটাকে দমন করার জন্য আমরা চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়াতে জন্য। ফজলে আকবর, আপনার কাছে আমি আসবো, আপনার বাকি উত্তরটি আমি নেব, আরো অনেক প্রশ্ন আপনার কাছে আমাদের আছে। আমরা ডক্টর এম এনামুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আসলে আপনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে কাজ করেছেন এবং বাংলাদেশ পুলিশের জঙ্গিবাদ দমনে একটি বড় ভূমিকা আছে। এই যে আমরা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে কথা বলছি, জঙ্গিবাদের ভিন্ন আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য যুব সমাজকে টার্গেট করার কথা বলছি, সেই জায়গায় আমাদের রাষ্ট্রের প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা আপনি কি ব্যাখ্যা করবেন এই ব্যাপারে? এনামুল হক। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে কিছু শুনেছি, এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এটা আমি জানি না। আপনাকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। গুড। আমি দর্শক ও শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের অংশ নিচ্ছি। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে জঙ্গিবাদের ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন বা রাষ্ট্রের নীতি, এগুলো সবই কিন্তু কো-রিলেটিভ। আমি কথাটা ব্যবহার করছি কো-রিলেটিভ। একাই কোনো কিছু হয় না। আপনি রাষ্ট্র বলতো আপনি আমি সবাই, আর আমি আপনিও রাষ্ট্রের অংশ। এখন আমরা যে যার দৃষ্টিভঙ্গি সেইভাবে আমরা দেখি, যেটা হয়তো আমার কাছে ভালো নয় আপনার কাছে ভালো, যেটা আপনার কাছে ভালো নয় সেটা হয়তো আমার কাছে অন্য, এরকম আছে কম বেশি। জঙ্গিবাদ কিন্তু আমার অবশ্য রিটায়ারমেন্ট থেকে প্রায়
অনেকদিন আগে, 25 বছরেরও বেশি। সুতরাং আমাদের আমলে এতখানি ছিল না। তার মানে এই নয় যে আমরা কিছু জানি না, আমরা কিছু জানি। সাধারণ নাগরিক হিসেবে যতটা জানা দরকার সেটা তো জানি। আবার কিছু ঘটনা নিজের অভিজ্ঞতা বা অন্যান্য দেশের অভিজ্ঞতার সঙ্গে, কারণ আজকাল কিন্তু একটা জিনিস আছে, ইউ আর নট অ্যালোন, ইউ আর সারাউন্ডেড বাই ইউর নেইবার্স। এবং আপনার শুধু প্রতিবেশী নয়, পরিবেশ, সবকিছু দরকার। যেটা আমরা একটা শব্দ ব্যবহার করি তাহলে আপনি বুঝতে পারবেন, আমরা এখন বলি গ্লোবাল ভিলেজ। জি, একটা জায়গা নয়, গ্লোবাল ভিলেজ। পৃথিবীর যে কোনো জায়গাতেই যাই হোক না কেন, তার একটা রিপারকাশন আপনার কাছে কম বেশি আসবে। হয়তো কিছুটা আপনার কাছে কম আসবে, অন্যের কাছে বেশি আসবে। and how do you interpret it and how do you react to it, সেটা কিন্তু আপনার নিজস্ব ব্যাপার। এবং আমি মনে করি যে বাংলাদেশ যে ঘটনাটা ঘটেছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাতে মোটামুটি আমার মনে হয় গোটা বিশ্বের কাছে প্রতীয়মান হয়েছে যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছিল বাংলাদেশের জনসাধারণ, সিভিল সার্ভিস, ডিফেন্স সার্ভিস, অল টুগেদার। এন্ড সবচেয়ে বড় জিনিস, আজকাল যাই বলেন, হাউ ডু হ্যান্ডেল দি মিডিয়া। মিডিয়া যদি কোনো চায় কোনো জিনিসকে ভালোভাবে ফোকাস করতে ঠিক মতো, দ্যাটস গুড। কিন্তু মিডিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, আইদার টু হেল্প ইউ অর টু মেক ইউ এম্বারাসড। সুতরাং আমি বলবো যে সো ফার সো গুড, বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড কোয়াইট লট অফ সাকসেস। আমি জাতিসংঘের সঙ্গে জড়িত আছি, এখনো রিটায়ার করেছি সরকারি চাকরি থেকে, কিন্তু জাতিসংঘের সঙ্গে আমি আছি, কারণ আই এম টিল নাও দি অনলি ইলেক্টেড মেম্বার অফ ইন্টারপোল। সুতরাং আমাকে তাদের সিলেবাস দেখতে হয়, ট্রেনিং এ যেতে হয়, পৃথিবীর বহু দেশে যেতে হয়। সেখানে শুনি যেটুকু, তারা শুধু আমাকে খুশি করার জন্য নয়, এভারেজ যেটা বলে যে না, বাংলাদেশের কনসার্নড এজেন্সি, নট পার্টিকুলারলি পুলিশ, কনসার্নড এজেন্সি সবাই ভালো কাজ করছে তুলনামূলকভাবে। এটুকুই আমার তৃপ্তি যে তারা দে ডু অ্যাপ্রিশিয়েট হোয়াট উই হ্যাভ বিন এবল টু অ্যাচিভ অর অ্যাটেন্ড। জি, ডক্টর এনামুল হক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আমার আরো অনেক প্রশ্ন আছে, তবে একটু পরে এই প্রশ্নগুলো আপনার কাছে করছি। আমরা শাহরিয়ার কবির আপনার কাছে একটু আসতে চাই। আসলে বাংলাদেশের জঙ্গিবাদী তৎপরতা কিন্তু থেমে থাকে না, তারা গোপনে গোপনে ভেতরে ভেতরে অনেক চেষ্টা করে। আমরা সবশেষ দেখেছি সিলেটে শাহজালালের মাজারে তারা চেষ্টা করেছিল সংঘবদ্ধ হয়ে একটা নাশকতা তৈরি করার জন্য। আপনার সঙ্গে অনেকবার আমরা কথা বলেছি, আমাদের যখন সংবাদ করতে হয়েছে তখন আপনি বারবারই বলেছেন যে জঙ্গিবাদের সঙ্গে একটি রাজনৈতিক মদদ সবসময় থাকে এবং জঙ্গিবাদী গোষ্ঠীর প্রতি এক ধরনের মমতা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে কোনো কোনো জায়গায় এখনও আছে। যদি আসলে রাজনৈতিক মদদ থেকে জঙ্গিবাদকে আলাদা করতে না পারি এবং তরুণ সমাজের মধ্যে এটি যদি আমরা প্রথিত করতে না পারি, তাহলে অন্য যে যুদ্ধটি করছি আমরা, সেই যুদ্ধ আসলে কতটুকু সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে। আপনার কাছে কি ব্যাখ্যা আছে ব্যাপারে, শাহরিয়ার কবির? দেখুন, জঙ্গিবাদ বলতে আমরা যেটা এখানে নির্দিষ্টভাবে করতে চাচ্ছি, ইসলামের দোহাই দিয়ে যাবতীয় হত্যা, সন্ত্রাস, নির্যাতনকে বৈধতা দেয়া। এটা তো এক পর্যায়ে আমরা দেখেছি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে 30 লক্ষ মানুষকে হত্যা করা হলো, সরকারি হিসেবে 2 লাখ, বেসরকারি হিসেবে 5 লাখ টাকার উপর পাশবিক নির্যাতন করা হলো। এগুলো সবই কিন্তু করা হয়েছে ইসলামের দোহাই। গোলাম আজমের বক্তব্য দেখুন, জামাত ইসলামী তিনি যখন এখানকার আমির ছিলেন, উনি তখন বলেছেন পাকিস্তান না থাকলে দুনিয়ার বুকে ইসলামের নাম নিশানা থাকবে না। জামাতের দৃষ্টিতে পাকিস্তান এবং ইসলাম হচ্ছে সমার্থক শব্দ, এবং বঙ্গবন্ধুকে এই কারণে হত্যা করা হয়েছিল। 1975 সালে যে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে, এটা জাস্ট সেনাবাহিনীর কয়েকজন উচ্চাভিলাষী ব্যক্তি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যাপারটা মোটেই না। বঙ্গবন্ধু আমাদের একটা অসাধারণ সংবিধান উপহার দিয়েছিলেন, একটা জাতি রাষ্ট্র দিয়েছিলেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। তাকে হত্যা না করে ওই যে সংবিধান, 72-এর সংবিধান, যেখানে বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, সেইটা কিন্তু তাকে হত্যা না করে সেই নিষেধাজ্ঞা তোলা যেত না। জামাত বলুন, অন্যান্য দলগুলো যারা 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ছিল, গণহত্যা মদত দিয়েছে বা নিজেরা গণহত্যা করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেই রাজনীতিটা 75-এর পর থেকে শুরু হলো। আমরা কি দেখলাম? সেই 71-এর
জঙ্গি নেতারা সমস্ত সরকারের মন্ত্রিসভায়, পার্লামেন্টে যাচ্ছে, মন্ত্রিসভায় যাচ্ছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের অনুপ্রবেশ করছে। মন্ত্রী নিজামী যখন মন্ত্রী ছিলেন তিনি তো জামাতের অনুষ্ঠানে বলেছেন তিনি কৃষি মন্ত্রী থাকাকালে 23,000 জামাত কর্মীকে সরকারি চাকরি দিয়েছে। এই যে জঙ্গিবাদ আমরা যখন কথা বলি, আমার কাছে মনে হয় যে এটা আমরা একটা নিছক আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে দেখি। এই জঙ্গিরা বোধ হয় মাফিয়াদের মতো কোন সন্ত্রাসী গ্রুপ হবে, কিংবা যে ভারতে যেসব দাউদ ইব্রাহিম আছে এরকম কিছু, এরা কিন্তু মোটেই তা না। এই জঙ্গিদের বাংলাদেশে হরকতুল জিহাদ বলুন, জামাতুল মুজাহিদিন বলুন, আরো 125টা দলের নাম আছে, পরিচয় আছে আমাদের কাছে। এদের একটা আদর্শ আছে, এদের একটা রাজনীতি আছে। বাংলাদেশে তাদের প্রতিনিধিত্ব করে, তাদের গডফাদার হতে জামাত ইসলামী। স্মরণ করুন যে লিফলেটটি তারা এই দিনে বিলি করেছিল 63টা জেলায় বোমা হামলার সঙ্গে সঙ্গে। সেদিন কিন্তু তাদের লক্ষ্য ছিল মানুষ হত্যা নয়, তাদের লক্ষ্য ছিল তাদের ক্ষমতার প্রদর্শন, যে আমরা করতে পারি। এবং কিভাবে করেছে, সে বোমা বানিয়েছে, মানুষের মধ্যে সেখানে ছড়িয়েছে সারা দেশে। একটা আরবি ও বাংলা ভাষায় যে লিফলেটটি দিয়েছিল, লিফলেটটি যদি আপনি পাঠ করেন দেখবেন এটা হচ্ছে অবিকল জামাত ইসলামের ভাষা। তারা বলছে জামাতুল মুজাহিদিন এটা হচ্ছে আল্লাহর সৈন্যদল, আল্লাহ ট্রুপার্স অফ আল্লাহ বা আল্লাহর সেনাদল। এটা কি এই শব্দগুচ্ছ তো মওদুদির শব্দগুচ্ছ, আমরা তো মওদুদির লেখা পড়েছি। তো এইটাই আমরা বলতে চাইছি, যেটা একটা ঢালাওভাবে জেনার আকবর একটা কথা বলেছেন যে সাফল্যটা 2001 সাল থেকে এ পর্যন্ত 2020 সাল পর্যন্ত সাফল্য। আমি দুঃখের সঙ্গে এখানে দ্বিমত পোষণ করছি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রীয়ভাবে জঙ্গিদেরকে পোষা হয়েছে, মদত দেয়া হয়েছে। ময়মনসিংহে সিনেমা হলে বোমা ফাটলো এবং সেখানে হরকত জিহাদ ক্লেম করলো তারা সেটা করেছে, অথচ তার জন্য আমাকে মুনতাসির মামুনকে, সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে ময়মনসিংহের আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে তারা জেলে ঢুকিয়ে দিত এবং রিমান্ডে নিয়ে কি করলো, যে লিখিত দিতে হবে এটা ভারত করেছে, এটা আওয়ামী লীগ করেছে। অর্থাৎ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে, 21শে আগস্ট থেকে শুরু করে কিবরিয়া হত্যা, লম্বা ফিরিস্তি দেওয়া যাবে, আমার ছবিতে আছে, সেখানে দেখবেন যে পুরো সম্পূর্ণ সেটাই হচ্ছে সরকারি মদত। সরকার ওদেরকে আশ্রয় প্রশ্রয় প্রাপ্তি দিয়েছে। সরকার মানে তখন জামাত তো সরকারের অংশ। হ্যাঁ, তত্ত্বাবধায়ক আসার পর থেকে আমরা দেখেছি 2007 সালের 8 সালে সেই সময় এটাকে নিয়ন্ত্রণ হয়েছে। আমরা কি আপনার কাছে একটু আবার আপনার কাছে আমি আসছি আবারও, আসলে আপনার বক্তব্য এই অংশটুকু আমরা আসলে বিরতির পরে এসে শুনবো। আমরা একটু মুফতি সাখাওয়াত হোসেন, আমি একটা কথা বলতে চাই, শ্রদ্ধ বা বিনম্র শ্রদ্ধা জানিয়ে শাহরিয়ার কবিরকে। আমি কি 2009 থেকে 2009 বলেছেন, উনি হয়তো বা শুনেছেন 2001। আমরা একটু মুফতি সাখাওয়াত হোসেন আপনার কাছে আসতে চাই। আমরা পুরো আলোচনায় যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, এবং এই শান্তির ধর্মের কোন জায়গার অপব্যাখ্যা দিয়ে কিছু বিপদগামী তরুণকে আরো বেশি বিপদগামী করার একটি চক্রান্ত, জঙ্গিবাদী তৎপরতা সবসময় চলে। আপনারা যারা ইসলামিক স্কলার আছেন, আসলে তাদের দায়িত্ব কতটুকু আপনারা পালন করতে পেরেছেন? এবং উনি বলেছেন যে বিভিন্ন সময় রাষ্ট্রীয় মদদে এই জঙ্গি তৎপরতা হয়েছে, তখনও তো ইসলামিক স্কলাররা ছিলেন, তারা কি আসলে অন্য কোনো মত দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছেন কিনা? মুফতি সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানবো ব্যাপার নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি শুরু থেকে সংযুক্ত হতে পারিনি, এই জন্য সম্মানিত আলোচকদের শুরু কথাগুলো আমি শুনতে পারিনি। আমি জানি না এখনো আসলে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনাকে বিরতির আগেও শুনবো, বিরতির পরেও শুনবো। আপনার বক্তব্য আপনি বলুন। জি, ধন্যবাদ নিউজ 24 কে এবং সম্মানিত আলোচক যারা আলোচনা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি মনে করি জঙ্গিবাদের মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবার আগে একটা সুন্দর গাইডলাইন আমাদের সামনে থাকা দরকার, স্বচ্ছ একটি গাইডলাইন আমাদের সামনে দরকার। জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদ এর পিছনে যেভাবে রাজনীতি আছে, তো অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণেও এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। সেজন্য আমি বলছি যে, এবং এর একটা দেশীয় প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও আছে। আমরা এই শব্দগুলো ব্যবহার করি তখন বাংলাদেশের প্রেক্ষাপটে এর এক ধরনের মান দাঁড়ায়, এবং আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে মুসলমানদের বিরুদ্ধে এবং মুসলমানদেরকে দমন করার জন্য এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। সেজন্য আলোচকরা অবশ্যই আলোচনা করবেন। আমি মৌলিক জায়গাটা আগে ক্লিয়ার করতে চাই যে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদ
এর সঙ্গে ইসলামকে টেনে আনা, আমি মনে করব যে এর সঙ্গে ইসলাম যদি টেনে আনি তো জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদীরা ইসলামকে কলুষিত করবার জন্য কিংবা ইসলামের কোন কোন বিষয় ব্যবহার করে তারা যে স্বার্থ উদ্ধার করতে চায় বা ইসলামের বদনাম করতে চায়, আমরাও যদি এই প্রসঙ্গে ইসলামকে টেনে আনি তো আমরা এক ধরনের ওদেরকে সহযোগিতা করলাম। এর সঙ্গে ইসলাম কিংবা ইসলামের কোন বিষয়কে টেনে আনার কোনো প্রয়োজন নাই। ইসলাম এক্ষেত্রে তার অবস্থান একেবারে স্পষ্ট করে রেখেছেন। সন্ত্রাসবাদ বা কোন ধরনের জবরদস্তি করা, কোন ধরনের কোন ধামাকা ফটকা ফুটানো, কোন ধরনের কোন নিরীহ মানুষকে হত্যা করা, এর কোন সুযোগ ইসলামে নেই। ইসলামে হ্যাঁ একটা জেহাদের বিধান আছে, একটা যুদ্ধের বিধান আছে, সেটি রাষ্ট্রীয় কাজ, একটি নিয়ম শৃঙ্খলায় থেকে ভিন্ন একটি কাজ। কিন্তু যে কেউ কারো উপর আক্রমণ করে বসবে, কারো ক্ষতি করবে, কাউকে জবরদস্তি করে ইসলামে প্রবেশ করাবে বা কাউকে জোর করে কোনো কিছু মানাবার চেষ্টা করবে, এর সুযোগ ইসলামের কোথাও নাই। তবে আন্তর্জাতিক ভাবে একটা প্রেক্ষাপট আমি এই জন্যই বলছি যে আন্তর্জাতিক ভাবে অনেক ক্ষেত্রে ইসলাম এবং মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করবার জন্য, ইসলাম এবং মুসলমানদের উপরে নানা দোষ চাপিয়ে দেবার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়। অতঃপর বলা হয় যে ইসলামের নানা বিষয়কে অপব্যবহার করে তারা কি করছে, জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদ করছে। প্রকৃতপক্ষে এই ধরনের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। শুধু আমি একা নই, জি, বাংলাদেশের সকল ধর্মীয় নেতৃত্ব, সকল ধর্মীয় ব্যক্তিরা বারবার প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা সমাবেশ থেকে বারবার তারা বলেছেন এবং বলছেন, বলতেই থাকবেন যে সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদের সঙ্গে আপনার কাছে একটু ছোট্ট বিরতি নিচ্ছি আপনার কথার মাঝখানে। আপনাকে বিরতির পরে এসে আবারও শুনবো, আপনার এই ব্যাখ্যাগুলো আমরা আবারও জানতে চাইবো। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, বিরতি নিয়ে ফিরে আসছি আমাদের আজকের আলোচনায়। দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি বাংলাদেশের আজকের দিনের জঙ্গি হামলা এবং তার সঙ্গে সঙ্গে জঙ্গিবাদের বাস্তবতা নিয়ন্ত্রণে আমরা আসলে কি ভূমিকা রাখতে পারছি এবং কি করণীয় আছে রাষ্ট্র এবং ব্যক্তি পর্যায়গুলোতে নিয়ে। আমরা মুফতি সাখাওয়াত হোসেনকে নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। তিনি বলছিলেন যে আসলে ইসলামের সঙ্গে জঙ্গিবাদের যে মিলিয়ে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় পাশ্চাত্যে, সেটি একটি রাজনৈতিক ব্যাখ্যা এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন যে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভসে এবং ইসলামের সঙ্গে আসলে জঙ্গিবাদের কোনো আদর্শগত মিল নেই এবং তিনি সেটা পরিষ্কার করে বলেছেন। আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। আসলে আমরা দেখেছি এখন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব বা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি আসলে নানা ধরনের ইসলামিক বক্তারা সেখানে বক্তব্য দিচ্ছেন এবং সেখানে ধর্মের কথা খুব স্পষ্টভাবেই আছে, আবার উগ্রবাদকে উস্কে দেওয়ার মতো বক্তব্যও আছে। সেটির সঙ্গে আসলে ইসলামের ব্যাখ্যার অপব্যাখ্যার কোনো সংযোগ আছে কিনা এবং তার সঙ্গে জঙ্গিবাদ কোনোভাবে জড়িয়ে যায় কিনা, সে ব্যাপারে আপনার বক্তব্য কি আছে মুফতি সাখাওয়াত হোসেন? দেখুন, শুরুতে আমি একটা কথা বলেছি যে বিষয়টি স্পর্শকাতর, আর এই স্পর্শকাতর এই জন্যই কিছু টার্ম এবং কন্ডিশন কিংবা কিছু কথাবার্তা যারা ব্যবহার করছে সেগুলো ইসলামের অনেক কথার সঙ্গে যাচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। ওরা কিছু কথাবার্তা এমন বলছে যেগুলো আমরাও বলি, কমন কিছু কথাবার্তা বলছে। এর জন্য হয়তো বা কেউ মনে করতে পারে যে আমাদের কথাগুলো অনেক ক্ষেত্রে জঙ্গিবাদের সমর্থনে। বিষয়টা এমন নয়। প্রকৃতপক্ষে জঙ্গিবাদ কিংবা যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, ওরা কিছু কথা বা শব্দ ব্যবহার করে ওরাও এক ধরনের ফায়দা বা সুযোগ সুবিধা নিতে চাচ্ছে। এখন আমরাও যদি সেই শব্দ কিংবা সেই কথাগুলো ধরে পুরা ইসলামকে বা পুরা ইসলামিক সেক্টরকে, জগৎটাকে টানি, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু ওরাই সফল কাম। আপনি বলছেন ওয়াজ মাহফিলে অনেক ক্ষেত্রে কথাবার্তা হচ্ছে, যেমন কেউ জেহাদের কথা বলছে, আপনি তো বলবেন মুসলমান হিসেবে জেহাদ মানে যুদ্ধ, যুদ্ধের কথা তো সবাই বলে, প্রত্যেক রাষ্ট্রেই যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী রাখে, সেটা একটি বিষয়। আবার সেই শব্দটা যুদ্ধ কিংবা জেহাদ শব্দটা যদি অন্য কেউ ব্যবহার করে, এর মানে এই নয় যে সেই শব্দটা আমরা ব্যবহার করতে পারবো না। সেই শব্দটা যেমন একটা আগ্নেয়াস্ত্র, এটা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের ওরা ব্যবহার করে, এর মানে এই নয় যে সেটা আমাদের দেশের বাহিনীরা ব্যবহার করতে পারবে না।
আমি এই জায়গাটা স্পষ্ট করতে চাই, ওদের কিছু শব্দ বা ওদের কিছু দাবি এমন হতে পারে যে দাবিগুলো আমার হতে পারে বা অন্য আলেমদের হতে পারে, বা ওদের কিছু কথাবার্তা ওয়াজের মঞ্চে মাহফিলের মঞ্চেও আসতে পারে। জি। এর মানে এই নয় যে ওরা যা বলে সবগুলোকে ডিলিট করতে হবে। ওরা তো সেই কথাগুলো ব্যবহার করছে, শব্দগুলো ব্যবহার করছে, সেক্ষেত্রে আগেই একটা গাইডলাইন ফলো করতে হবে। এবং আমি মনে করি যখন আমরা জঙ্গিবাদ নিয়ে কথা বলবো, রাজনৈতিক ফায়দা নেওয়ার কোনো ধরনের চেষ্টা করব না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শব্দগুলো এখন একটা বিজনেসের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদ বা এগুলোকে অনেক ক্ষেত্রে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে। আমাদের যেটুকু দায়িত্ব, আমরা স্পষ্ট করে জঙ্গিবাদ, জেহাদ, সন্ত্রাস এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী কথাবার্তা বা ইসলামী বিধিবিধানের জন্য কতটুকু আলোচনা করা যাবে, কতটুকু বলা যাবে, জোর প্রয়োগের তো কোনো সুযোগই নাই। আপনি জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের জায়গাটা কোত্থেকে শুরু হয়, যে বল প্রয়োগ করে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা। বাংলাদেশের আলেম ওলামা বা ইসলামী জনতা বল প্রয়োগ করবার কোনো সুযোগ নেই, কেননা ইসলাম সেই সুযোগ রাখে নাই। ইসলাম শুধুমাত্র তার সৌন্দর্য, তার সুন্দর দিক, তার কথাগুলো, পরিষ্কার বিধিবিধানগুলো মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি। এক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন যে ওয়াজ মাহফিলে কিছু কথা, এগুলো আসলে উস্কানি দেওয়ার জন্য নয়, সেই কথাগুলো বলা হয় ইসলামের নানা বিধিবিধানের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়। ঠিক সেই শব্দগুলো হয়তো তারা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের কাজে কোথাও কোথাও ব্যবহার করে, সেটা করে ওদের একটা মাকসাদ থেকে বা উদ্দেশ্য। আমরা যেটা দেখেছি মুফতি সাখাওয়াত হোসেন, সেটা হচ্ছে ইসলামের যে ব্যাখ্যাগুলো ওয়াজ মাহফিলে দেওয়া হয় সেটি তো অবশ্যই একটি গুণগত মান আছে এবং সেখানে অনেক ভালো ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু যারা আসলে এগুলোকে হাতের হিসেবে ব্যবহার করে তারা খণ্ডিত অংশগুলো ব্যবহার করে। আপনারা আলেম এবং আপনারাও জানেন যে আসলে ধর্মের খণ্ডিত ব্যাখ্যা দিয়েই মানুষকে বিপদগামী করে বিভিন্ন সময়। ছোট্ট করে এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই মুফতি সাখাওয়াত হোসেন। আসলে ধর্মের খণ্ডিত ব্যাখ্যাকে ব্যবহার করে কেউ কেউ এই ধরনের কাজ করে বিদায় আমরা মনে করি যে ধর্মের পরিষ্কার ব্যাখ্যা সমাজের সামনে থাকা উচিত, ওলামাদেরকে সেই সুযোগ করে দেওয়া উচিত। ওরা যাতে ধর্মের প্রকৃত ব্যাখ্যা, ধর্মের প্রত্যেকটা বিষয় যৌক্তিক ভাবে জনসাধারণের কাছে, গণমানুষের কাছে মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারে, সেই সুযোগ তাদেরকে দেওয়া দরকার। এবং আমি মনে করি ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ এবং হাই স্কুল পর্যন্ত ধর্মীয় একটা প্রপার ওয়েতে একটা শিক্ষা ব্যবস্থা রাখা দরকার। জি, মুফতি সাখাওয়াত হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে এসেছিলাম, আপনার সময় একটু শেষ হয়ে গেছে। আমরা একটি এই প্রসঙ্গ নিয়ে শাহরিয়ার কবির আপনার কাছে আসতে চাই। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আসলে রাজনৈতিক মদদের সঙ্গে এই ধরনের উগ্রবাদের একটা সম্পর্ক আছে, এবং তার সঙ্গে মিলিয়ে আসলে আপনার এখনকার বক্তব্য কি শাহরিয়ার কবির? দেখুন, আমি শুধু ইসলামের কথা বলছি না, এই সমস্ত সন্ত্রাসীরা যে এদের কোনো ধর্ম নেই, এটা আমার ছবিতেই আছে। আপনি আলটিমেট জিহাদে পরিষ্কার ভাবে বলেছি এই সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কিন্তু ধর্মকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। বাংলাদেশে, পাকিস্তানে তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাদের প্রতিবেশী বার্মাতে বৌদ্ধ ধর্মকে ব্যবহার করছে মুসলিম নিধনের জন্য। মধ্যপ্রাচ্যে দেখুন, প্যালেস্টাইনিদের গণহত্যা করবার জন্য ইহুদিবাদকে ব্যবহার করা হচ্ছে। পাশের দেশ ভারতে দেখুন, মুসলিম নির্যাতনের জন্য হিন্দু ধর্মকে ব্যবহার করা হচ্ছে। ধর্মের রাজনৈতিক ব্যবহার। আমাদের আপত্তিটা হচ্ছে এইখানে। বঙ্গবন্ধু ৭২-এর সংবিধান প্রণয়নের সময় পরিষ্কার ভাবে বলেছেন কেন ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই জন্যই যে পাকিস্তানের ২৪ বছরের শোষণ পীড়ন, এটা তারা করেছে ইসলামের দোহাই দিয়ে। এমনকি আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, তারা আমাদেরকে ইসলামের দুশমন আখ্যায়িত করে এই গণহত্যা, নারী ধর্ষণ সবকিছুকে বৈধতা দিয়েছে। এই কারণে ৭২-এর সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে হত্যা না করে জিয়াউর রহমান ধর্মের নামে রাজনীতি চালু করতে পারতেন না। বঙ্গবন্ধু তার ভাষণে আরো বলেছিলেন ধর্ম অতি পবিত্র বিষয়। বঙ্গবন্ধু কিন্তু তার আত্মজীবনী পড়েছেন কারাগারের রোজরামচা, অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি নামাজ পড়তেন, রাখতেন, সবকিছু ধর্মীয় বিধান তিনি মানতেন, কিন্তু তিনি পরিষ্কার ভাবে বলেছেন আমরা এই ৭১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না। ধর্মের নামে হত্যা, সন্ত্রাস, এটাকে বৈধতা দেওয়া যাবে না। ধর্ম পবিত্র বিষয়, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাজনীতির মতো চলবে। এখন আপনি যদি জামাত ইসলামীকে রাজনীতি করতে দেন, এই যে লিফলেটটা যেখানে ছেপেছে, তারা তো পরিষ্কার ভাবে বলছে, আমি দুটো লাইন এদের এখানে পড়ছি, তারা পরিষ্কার হচ্ছে যে জামাতুল মুজাহিদ বাংলাদেশ একটি, এর কর্মীরা হচ্ছে আল্লাহর সৈনিক, আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য এরা অস্ত্র হাতে নিয়েছে, যেমন নিয়েছিল নবী রাসূল সাহাবা যুগে যুগে মুজাহিদগণ। জামাতুল মুজাহিদ বাংলাদেশে এদেশ থেকে সমস্ত শিরক বিদআতের অবসান ঘটিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এটা কিন্তু মওদুদির কথা, এটা হাসান আল বান্নার কথা,
এটা সাইদ কুতুবের কথা। এইগুলো পড়ে আমাদের তরুণরা বিভ্রান্ত হচ্ছে, তারা ধরে নিচ্ছে এইটাই ইসলাম। আমাদের যারা প্রগতিশীল আলেম ওলামায়ে কেরাম আছেন, যারা মওদুদির ফিতনাকে তারা ইসলাম বিরোধী, এখানে বহুত মওদুদি জামানাতে আমাদের সময় আসলে শেষ। আপনার শেষ বাক্যটি বললে আমরা পরবর্তী আলোচকের কাছে যাব। আপনার কাছে শেষ বাক্য জানতে চাই। যদি বাংলাদেশকে নির্মূল করতে হয়, জঙ্গি নির্মূল করতে হয়, জঙ্গিদের গডফাদার জামাত ইসলামী সহ সমস্ত রাজনৈতিক দল যারা জঙ্গিবাদকে গ্ল্যামারাইজ করে। শাহরিয়ার কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ডক্টর এম এনামুল হক আপনার কাছে একটু আসতে চাই। আপনি আপনার প্রথমের বক্তব্যের শেষ অংশে বলেছিলেন যে আসলে আপনি ইন্টারপোলের সাথে কাজ করেন, বা আপনাকে খুশি করার জন্য নয়, বাংলাদেশ নিয়ে তারা বলছেন যে জঙ্গিবাদ দমনে আমাদের রাষ্ট্রীয় এবং কোর যে এজেন্সিগুলো কাজ করছে তারা ভালো ব্যবস্থাপনা নিয়েছে। আসলে আপনার কাছে আর কোন কোন পরামর্শ হিসাবে আমরা পেতে পারি যে আসলে জঙ্গিবাদের যে মূল উৎপাটন তো আসলে অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়, সেটিকে আসলে দমিয়ে রাখার জন্য আমাদের কোন কোন জায়গায় আরেকটু কাজ করা দরকার? এম এনামুল হক, আপনার কাছ থেকে জানতে চাই পরামর্শগুলো। আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো আলোচনাতে গেলে আমি যা বলি তার চেয়ে শেখার চেষ্টা করি বেশি, এবং আজকে এখানে বিভিন্ন আলোচকরা যা বলছেন এটা প্রত্যেকের তার নিজস্ব মতামত। আমি পুরোটা একমত নাও হতে পারি অন্যের সঙ্গে, অন্যরাও আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, আমি বঙ্গবন্ধুর কথা যখন আসলো তখন আমি একটা লাইন না বলে পারছি না, যে 1972-এর 22শে মে উনি আমাকে নিয়ে আসেন ওনার এতে নিজের কাছে, এবং 14ই আগস্ট রাত্রি 9:30টায় শেষ কথা হয়। এই কত বছর উনি আমাকে রেখেছিলেন বিভিন্ন কাজে। বাংলাদেশের এনজিওর প্রথম আমি, প্রাইম মিনিস্টার ইন্সপেকশন এন্ড ভিজিলেন্স ব্যুরোর ডাইরেক্টরও আমি, ট্রেডিং কর্পোরেশন এন্ড কনজিউমার সাপ্লাই কর্পোরেশনের ম্যাল প্র্যাকটিসেস দেখার জন্য তখন আমি, এবং এরকম আরো বিভিন্ন কাজ করিয়েছেন। একটা জিনিস আমার ভালো লাগতো যে উনি ওপেনলি সত্যকে বলতে পারতেন, সাহস ছিল। আমি আজকে উনি নাই, আমি যতটুকু জেনেছি বা বুঝেছি উনাকে, তাতে এরকম নিবেদিত প্রাণ সহজে পাওয়া যাবে না। হি ওয়াজ ডেডিকেটেড ফর দি হোল এন্টায়ার নেশন। বাংলাদেশের শুধু স্বাধীনতার স্থপতি নয়, কিভাবে প্রগতি হবে সেটাও উনি দেখতেন। এবং এ প্রসঙ্গে একটা লাইন আমার মনে পড়ছে, রাজনৈতিক কিছু খুব আমরা আলোচনা করতাম না, কিন্তু একবার 74-এর শেষের দিকে আমরা আসলে আমাদের সময় খুবই কম পাবো আমরা আলোচনা করার জন্য। আপনি যদি আপনার এই বক্তব্যের সঙ্গে যুক্ত করে আপনার একটি বাক্য বা দুটি বাক্য আমাদেরকে বলেন জঙ্গিবাদের এখনকার পার্সপেক্টিভস নিয়ে, তাহলে আলোচনার পরবর্তী আলোচকের কাছে যেতে পারবো আমরা। আসলে এনামুল হক, শেষ করছি, আপনি নিজেকে একটু সংযত করে কথা বলেন, যেটা জানেন না সে সম্বন্ধে সুইপিং রিমার্ক করবেন না, এতে ভুল হয়, দেশে গোলমাল হয়। 2, অন্যের কথা বলার সুযোগ দেন। 3, যতই চেষ্টা করেন, ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমি প্রথমে একটা শব্দ বলেছি গ্লোবাল ভিলেজ। আপনি গ্লোবাল ভিলেজের সঙ্গে চলতে গেলে আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে। এখন জঙ্গিকে ঠিক করার জন্য আই থিংক উই আর ক্যাপেবল এনাফ, প্রোভাইডেড আমরা আমাদের সিনসিয়ারিটি অফ পারপাস এন্ড ডেডিকেশন যদি থাকে, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফজলে আকবর আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। আসলে আমরা বারবারই একটি কথা বলার চেষ্টা করি, আপনারাও বলেছেন যে মোটিভেশনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ভেতর থেকে এই ফিল্ডে নিতে পারি যে আসলে আমরা এই উগ্রবাদের পথে যাব না, শান্তির পথে আসব, তাহলে সমাধানটি সহজ। আপনার এই ক্ষেত্রে রাষ্ট্র এবং ব্যক্তি কি কি মোটিভেশন নিতে পারে, কি উদ্যোগ নিতে পারে? ফজলে আকবর, আপনার কাছে শেষ করতে চাই আলোচনা। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি মনে করি যে সন্ত্রাসবাদ দমনে কিন্তু মোটিভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভেরি ভেরি ভাইটাল ফ্যাক্টর। এই একটা কথা কিছুক্ষণ আগে হচ্ছিল যে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম কিন্তু এখানে মুফতি সাহেব আছেন, কোরআন শরীফেতে বিভিন্ন ভাবে আয়াত এসছে যে আল্লাহ তাআলা কখনো দাঙ্গা ফাসাদকারী বিবাদকারীদের পছন্দ করেন না, স্পষ্টভাবে বর্ণনা করে আছে। আর কিছু আমি বলতে চাই মুফতি সাহেবের জন্য যে কোন কোন দেশে ধর্মের বিধান ব্যাখ্যা করার জন্য কিন্তু সবাইকে অ্যালাউ করা হয় না, অনলি যারা কোয়ালিফাইড আলেম তারাই ধর্মের ব্যাখ্যা করতে পারে। কারণ ধর্মের ব্যাখ্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে
খণ্ডিতভাবে ধর্ম ব্যাখ্যা করলে কিন্তু আমরা অপব্যাখ্যা পেতে পারি। এই ক্ষেত্রে আমরা সাবধান হতে হবে। অনুপ্রেরণাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনুপ্রেরণাটা হতে হবে সাংগঠনিক ভাবে, রাজনৈতিক ভাবে, বিভিন্ন পর্যায়ে আলেমরা আসতে হবে, মিডিয়াকে এগিয়ে আসতে হবে, রাজনৈতিক সংগঠন। জঙ্গিবাদের ব্যাপারে আমার দ্বিমতের কোনো এখানে প্রশ্ন থাকতে পারে না। জঙ্গিবাদ একটা ক্ষত, যে ক্ষতটাকে দূর করতে হলে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে, এটা আমি সবসময় বলি। এবং এই ক্ষেত্রে প্ল্যাটফর্ম একটাই হতে হবে, এবং ধর্মকে রাজনীতির নামে ব্যবহার করা যাবে না। যে ধর্মই হোক, আমাদের ধর্ম তো শান্তির ধর্ম, সব ধর্মে কিন্তু এই জঙ্গিবাদের জন্য ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় পৃথিবীতে ব্যবহার করা হয়েছে। এই থেকে দূরে সরে আসতে হবে। একটা বড় হচ্ছে যে মিডিয়ার কথা আপনি বলেছেন বারবার, সোশ্যাল মিডিয়াতে কিন্তু অপব্যাখ্যা অনেক করা হয়। এটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কষ্টকর ব্যাপার। আমি গোয়েন্দা প্রধান হিসেবে এইটার ব্যাপারে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, কারণ বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে সমাজকে বিভিন্ন ডাইভার্সনে নিয়ে যাওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। এই ধর্ম অপব্যাখ্যা যেন বন্ধ করা হয়। নিয়ন্ত্রণ নেগেটিভ কথা বলছি না, পজিটিভ কথা বলছি। যেখানে ধর্ম অপব্যাখ্যা করা হয়, যেখানে তরুণ প্রজন্মকে অন্য পথে বিপথে নিয়ে যাওয়া হয়, সেগুলো বন্ধ করতে হবে। জি, ফজলে আকবর, আমাদের সময় আজকের মতো শেষ হয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাকি সব আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে অন্য কোনো প্রসঙ্গে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত সবাইকে।